হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরটিএ রেলওয়ে টপার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য আরও একটি নতুন রেলওয়ে পিওয়াইকিউ জিকে জিএসআর ক্লাস নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, তাই তোমরা অবশ্যই ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলের আগের 6টি ক্লাস তোমরা যদি না দেখে থাকো, সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা সমস্ত ক্লাসগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। তো চলো আর দেরি করবো না, আজকের ক্লাসটিকে শুরু করা যাক। চলে যাব প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। কলমকারী চিত্রকলা কোন ভারতীয় রাজ্যের সঙ্গে যুক্ত? অপশানগুলি দেখো, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান নাকি মহারাষ্ট্র। তো এই প্রশ্নটি দেখো 2018 সালের গ্রুপ ডি পরীক্ষায় আসা প্রশ্ন। প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও কোনটি হবে সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কলমকারী চিত্রকলা কোন ভারতীয় রাজ্যের সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। 2 নম্বর প্রশ্ন দেখো, রাজা রবি বর্মা কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত? সাহিত্য, মিউজিক, চিত্রকলা নাকি নৃত্য? তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চিত্রকলা। রাজা রবি বর্মা ছিলেন ভারতের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী। তিনি পশ্চিমী চিত্রশৈলী ও ভারতীয় ঐতিহ্যবাহী চিত্রকলার সংমিশ্রণ ঘটিয়েছিলেন। তার আঁকা হিন্দু পুরাণের দেবদেবীর চিত্র আজও জনপ্রিয়। তার অন্যতম বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে শকুন্তলা, দময়ন্তী ও রাজা নল, লক্ষ্মী এবং সরস্বতী। 3 নম্বর প্রশ্ন দেখো, দ্য লাস্ট সাপার নামে বিখ্যাত চিত্রটি কে এঁকেছেন? ক্লদ সোনেট, মোজার্ট, মাইকেল অ্যাঞ্জেলো নাকি লিওনার্দো দা ভিঞ্চি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লিওনার্দো দা ভিঞ্চি। এটি একটি মুরাল পেন্টিং যা ইতালীয় মিলানের সান্তা মারিয়া দেল গ্রাচি গির্জার দেওয়ালে আঁকা। চিত্রটি যীশু খ্রিস্ট ও তার 12 শিষ্যের শেষ ভোজ, দ্য লাস্ট সাপার চিত্রটি চিত্রিত হয়েছে। এটি 1495 থেকে 1498 সালের মধ্যে আঁকা হয়েছে। চিত্রটিতে যীশুর ঘোষণা যে তার একজন শিষ্য তাকে বিশ্বাসঘাতকতা করবে। তো এটি শোনার পর শিষ্যদের প্রতিক্রিয়া ফুটিয়ে তোলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মধুবনী শিল্পশৈলী দেশের কোন রাজ্যের? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বিহার নাকি মধ্যপ্রদেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিহার। এটি মূলত বিহারের মিথিলা অঞ্চলের ঐতিহ্যবাহী চিত্রকলার একটি রূপ, তাই একে মিথিলা চিত্রকলাও বলা হয়। সাধারণত গোবর, ফুল, পাতা, মিনারেল, রং ইত্যাদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আঁকা হয়। এই চিত্রকলায় প্রধানত হিন্দু পুরাণ, রাধা কৃষ্ণ, রাম, সীতা প্রকৃতি ও দৈনন্দিন জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়। এটি মূলত মহিলারা প্রজন্মের পর প্রজন্ম ধরে আঁকেন এবং এটি বাড়ির দেওয়াল, মাটির মেঝেতে অঙ্কিত হয়। পরবর্তী প্রশ্ন, ওয়ারলি লোক চিত্রকলা কোন রাজ্যের? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। এটি মহারাষ্ট্রের ওয়ারলি উপজাতির একটি ঐতিহ্যবাহী চিত্রকলা। সাধারণত মাটির দেওয়াল, কাপড়ে সাদা রং দিয়ে আঁকা হয়, যেখানে প্রধানত ত্রিভুজ, বৃত্ত ও আয়তক্ষেত্র আকৃতির মাধ্যমে নকশা তৈরি করা হয়। এই চিত্রকলায় গৃহস্থালির জীবন, প্রকৃতি, নৃত্য, উৎসব, বন্যপ্রাণী ও কৃষিকাজের দৃশ্য ফুটিয়ে তোলা হয়। এতে চালের গুঁড়ো, গেরুয়া মাটি, কাঠকয়লার মতো প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয়। এটি ভারতের অন্যতম জনপ্রিয় উপজাতীয় চিত্রশৈলী এবং বর্তমানে এটি ফ্যাশন, হোম ডেকর ও হস্তশিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, কালীঘাট চিত্রকলার জন্য কোন শহর বিখ্যাত? মাদুরাই, কলকাতা, বেনারস না পথদ্বারা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা। কালীঘাট পটচিত্র
19 শতকের শুরুতে কলকাতায় কালীঘাট মন্দিরের কাছে বিকাশ লাভ করে। এটি মূলত পটচিত্রশৈলী, যা হাতের তৈরি কাগজের উপর জল রঙে আঁকা হয়। এই চিত্রকলায় দেবদেবী, পৌরাণিক কাহিনী, সমাজব্যঙ্গ এবং সমকালীন ঘটনা ফুটিয়ে তোলা হয়। লেডি ডক্টরস, দ্য আনটোল্ড স্টোরিজ অফ ইন্ডিয়ান উইমেন ইন বইটির লেখককে কুণাল বসু, কবিতা রাও, অনুরাধা রাও নাকি জয়রাম রমেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কবিতা রাও। বইটিতে ভারতের প্রথম দিককার মহিলা ডাক্তারদের সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে। বিশেষ করে আনন্দীবাই যোশী, রুমকাবাই, হেমাবতী সেন, মাধুরী টাটা প্রমুখ নারীদের কথা বলা হয়েছে, যারা সামাজিক প্রতিকূলতা পেরিয়ে চিকিৎসা ক্ষেত্রে পথ দেখেছেন। এটি ভারতের চিকিৎসা ইতিহাস ও লিঙ্গ সমতার লড়াই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? সোমদেব, বিশাখ দত্ত, কালিদাস নাকি বোধায়ন? তো মুদ্রা রাক্ষস এ নাটকের রচয়িতা হচ্ছেন বিশাখ দত্ত। এটি একটি ঐতিহাসিক সংস্কৃত নাটক যা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও চাণক্যের কৌশল নিয়ে রচিত। নাটকটিতে চাণক্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনীতি, ষড়যন্ত্র ও রাজ্য জয়ের কাহিনী বর্ণিত হয়েছে। এটি ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক নাটক, যেখানে রাজনীতি ও কূটনীতির গভীর চিত্রায়ন দেখা যায়। 9 নম্বর প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কে লিখেছেন? মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, জওহরলাল নেহরু নাকি অমর্ত্য সেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী। বইটিতে তার শৈশব, যুবক বয়স, দক্ষিণ আফ্রিকায় থাকার অভিজ্ঞতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত লেখা আছে। তিনি অহিংস ও সত্যাগ্রহ মতাদর্শের ব্যাখ্যা দিয়েছেন। এটি প্রথমে গুজরাটি ভাষায় লেখা হয়েছিল এবং পরে ইংরেজিতে অনুদিত হয়। ড্যাশ হলেন ভারতের গজল কুইন, যিনি 1975 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? হাসিনা আক্তার, বেগম সাবানা, বেগম আক্তার নাকি বেগম হাসিনা? তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেগম আক্তার। বেগম আক্তার ছিলেন গজল, ঠুমরি ও দাদরার কিংবদন্তি শিল্পী। জন্ম কত সালে? 7 অক্টোবর 1914, ফৈজাবাদ, উত্তরপ্রদেশ। তাকে মল্লিকা ই গজল বা গজল কুইন বলা হয়। 1968 সালে পদ্মশ্রী এবং 1975 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তার বিখ্যাত গানগুলোর মধ্যে দেবতা তুম হো মেরা, আই বাত করনে, উমর ভর হাম ইত্যাদি গানগুলি উল্লেখযোগ্য। কোনটি সর্বোচ্চ বীরত্বের পুরস্কার বা সহযোগিতা বা নিজের সবচেয়ে ভালো কাজের জন্য দেওয়া হয়? পরমবীর চক্র, ভারতরত্ন, ধ্যানচাঁদ পুরস্কার নাকি পদ্মশ্রী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পরমবীর চক্র। এটি ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কার, যা যুদ্ধক্ষেত্রে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের জন্য প্রদান করা হয়। 1947 সালে স্বাধীনতার পর ভারত সরকার এই পুরস্কার চালু করেন। প্রথম পরমবীর চক্রপ্রাপ্ত ব্যক্তি হলেন মেজর সোমনাথ শর্মা। কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? রাজেন্দ্র সিং, চণ্ডীপ্রসাদ ভাট, ডক্টর M.K. ব্যানার্জি নাকি সুন্দরলাল বহুগুণা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজেন্দ্র সিং। রাজেন্দ্র সিং ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত। রাজেন্দ্র সিং এই উপাধি পেয়েছিলেন কারণ তিনি ভারতের জল সংরক্ষণ ও নদী পুনরুজ্জীবন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি রাজস্থানের গ্রামগুলোতে জল সংরক্ষণের প্রচার চালিয়ে অনেক শুকনো নদী পুনরুজ্জীবিত করেছেন। তাকে জলপুরুষ বা ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তিনি 2015 সালে স্টকহোম ওয়াটার প্রাইজ পান, যা জল বিষয়ক নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। ভারত সরকার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলার পুরস্কার হিসেবে রাখেন কত সালে?
কত সালে ভারত সরকার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম পরিবর্তন করে রাখেন মেজর ধ্যানচাঁদ পুরস্কার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পরবর্তী প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার সর্বোচ্চ পুরস্কার যা কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? সামাজিক কাজ, শিক্ষা, সিনেমা নাকি খেলা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিনেমা। নিচের কোনটি ভারতের ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে পড়ে না? সূর্য মন্দির, মান্ডু মধ্যপ্রদেশ, আগ্রা ফোর্ট নাকি ফতেপুর সিকড়ি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মান্ডু মধ্যপ্রদেশ। ভারতের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে সূর্য মন্দির, আগ্রা ফোর্ট, ফতেপুর সিকড়ি অন্তর্ভুক্ত, কিন্তু মান্ডু মধ্যপ্রদেশের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় নেই। কিন্তু মান্ডু মধ্যপ্রদেশ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় নেই। সূর্য মন্দির, কোনারক, ওড়িশা। 13 শতকের স্থাপত্য, সূর্যের রথ আকৃতির মন্দির কোণার্কের সূর্য মন্দির 1984 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। ত্রয়োদশ শতকে প্রায় 1250 খ্রিস্টাব্দে ওড়িশার রাজা নরসিংহদেব এ মন্দির নির্মাণ করেছিলেন। এটি সূর্য দেবতা এর প্রতি উৎসর্গীকৃত। মন্দিরটি একটি বিশাল সূর্যের রথের আকারে নির্মিত, যেখানে বিশাল 24টি চাকা এবং 7টি ঘোড়ার মূর্তি রয়েছে। আগ্রা ফোর্ট কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ দুর্গ, 1983 খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় পড়ে। তারপরে দেখো ফতেপুর সিকড়ি, উত্তরপ্রদেশ। আকবরের রাজধানী ছিল। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। এটি ভারতের অন্যতম সুন্দর মুঘল স্থাপত্য এর নিদর্শন এবং 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। তারপর দেখো মান্ডু মধ্যপ্রদেশ, ইতিহাস ও স্থাপত্যের জন্য পরিচিত কিন্তু ইউনেস্কোর তালিকাভুক্ত নয়। 16 নম্বর প্রশ্ন দেখো, নিউটনের গতির প্রথম সূত্রের আর এক নাম কি? গতির নিয়ম, চলাচলের নিয়ম, জাড্ডের নিয়ম নাকি সরণের নিয়ম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জাড্ডের নিয়ম। নিউটনের গতির প্রথম সূত্রের আর এক নাম হচ্ছে জড়তার সূত্র বা জাড্ডের নিয়ম। নিউটনের প্রথম সূত্রটি কী বলা হয়েছে দেখো, কোনো বস্তু তখনই তার অবস্থার পরিবর্তন করবে যদি বাহ্যিক শক্তি তার উপর ক্রিয়া করে, অর্থাৎ বিশ্রামরত বস্তু বিশ্রামে থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বাহ্যিক বল তার উপর কাজ করছে। এটি জড়তা ব্যাখ্যা করে, তাই একে জাড্ডের নিয়ম বলা হয়। এ সূত্র অনুযায়ী বস্তুর বিশ্রাম বা গতির অবস্থার পরিবর্তন করতে বাহ্যিক বলের প্রয়োজন হয়। 17 নম্বর প্রশ্ন, ভর ও ত্বরণের গুণফলকে কী বলা হয়? চাপ, আবেগ, ঘাত বল নাকি বল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বল। ভর ও ত্বরণের গুণফলকে বলা হয় বল। নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী বল সমান সমান কি? ভর ইন্টু ত্বরণ। এই সূত্রটি ভালো করে মনে রাখবে, F = m × a। পরবর্তী প্রশ্ন, চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রী সামনের দিকে পড়ে যায় কেন? এটি একটি ঐচ্ছিক প্রক্রিয়া। যাত্রী তার অসাবধানতার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। যাত্রীর শরীরের নিচের অংশ থেমে যায়, কিন্তু জাড্ডের কারণে উপরের অংশ গতিশীল থাকে, নাকি উপরের কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর সি, যাত্রীর শরীরের নিচের অংশ থেমে যায় কিন্তু জাড্ডের কারণে উপরের অংশ গতিশীল থাকে। গতির বিখ্যাত সূত্র দিয়েছিলেন কে? ডাল্টন, নিউটন, গ্যালিলিও নাকি থমসন? তো গতির বিখ্যাত সূত্র দিয়েছিলেন নিউটন। তো চলো পরবর্তী প্রশ্নে, ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট কি? এইচজেড অর্থাৎ হার্জ, ডব্লিউবি, এমএস নাকি এফকিউ? তো ফ্রিকোয়েন্সির বা কম্পাঙ্কের এসআই একক হলো হার্জ। ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট হলো হার্টজ। ফ্রিকোয়েন্সি হলো
কোনো ঘটনা নির্দিষ্ট সময়ে কতবার পুনরাবৃত্তি হয় তার পরিমাণ। এর এসআই একক হার্টজ, যা প্রতি সেকেন্ডে পুনরাবৃত্তির সংখ্যা বোঝায়। মানব কানের শোনার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। পরবর্তী প্রশ্ন, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক উল্টো দিকে ধাক্কা দেয়, এটি নিউটনের কোন সূত্রের উদাহরণ? গতির প্রথম এবং দ্বিতীয় সূত্র, গতির তৃতীয় সূত্র, গতির দ্বিতীয় সূত্র নাকি গতির প্রথম সূত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গতির তৃতীয় সূত্র। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক উল্টো দিকে ধাক্কা দেয়, এটি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। নিউটনের তৃতীয় গতিসূত্রেতে কী বলা হয়েছে দেখো, প্রত্যেক ক্রিয়ার বিপরীত দিকে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। যখন গুলি উচ্চ বেগে সামনের দিকে ছুটে যায় সেটা হলো ক্রিয়া, তখন বন্দুক উল্টো দিকে ধাক্কা দেয়, এটা হলো প্রতিক্রিয়া। পরবর্তী প্রশ্ন, হেনরি বেকারেল ড্যাশ আবিষ্কারের সাথে যুক্ত? রোধ, তেজস্ক্রিয়তা, আবেশন নাকি পরিবাহিতা? তো হেনরি বেকারেল কি আবিষ্কার করেছেন? তো হেনরি বেকারেল আবিষ্কার করেছেন তেজস্ক্রিয়তা। 1996 সালে হেনরি বেকারেল প্রথম তেজস্ক্রিয়তার প্রাকৃতিক ঘটনা আবিষ্কার করেন। তিনি ইউরেনিয়াম লবণের বিকিরণের ক্ষমতা পর্যবেক্ষণ করে দেখেন যে এটি নিজে থেকেই শক্তি বিকিরণ করে, যা তেজস্ক্রিয়তা নামে পরিচিত। পরবর্তীতে মেরি কুরি ও পিয়ের কুরি এ গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যায় এবং রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কার করেন। এ গবেষণার জন্য হেনরি বেকারেল 1903 সালে নোবেল পুরস্কার পান। 23 নম্বর প্রশ্ন, সূর্যালোকের সংস্পর্শে আসার সাথে সাথে আমাদের ত্বক কালো হয়ে যায় কেন? ক্যারোটিনের জন্য, অক্সিলোফাইটের জন্য, মেলানিনের জন্য নাকি ফ্লাভোক্সান্থিনের জন্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মেলানিনের জন্য। সূর্যালোকের সংস্পর্শে আসার সাথে সাথে আমাদের ত্বক কালো হয়ে যায় মেলানিনের উপস্থিতির কারণে। মেলানিন হলো একটি রঞ্জক পদার্থ যা ত্বকের রং নির্ধারণ করে। এটি ত্বককে সূর্যের অতিবেগুনি বা আলট্রাভায়োলেট রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। সূর্যের আলোতে বেশি সময় থাকলে মেলানোসাইট কোষগুলি বেশি পরিমাণে মেলানিন উৎপাদন করে, ফলে ত্বক গাঢ় বা ট্যান হয়ে যায়। মেলানিন বেশি থাকলে ত্বক কালো হয় এবং আর কম থাকলে ত্বক ফর্সা হয়। থাইরয়েড গ্রন্থি শরীরের কোন অংশে অবস্থিত? বুক, মাথা, গলা নাকি পেট? থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গলা। আজকের শেষ প্রশ্ন, উদ্ভিদের পাতায় উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলিকে কী বলে? ক্লোরোপ্লাস্ট, লেন্টিসেল, গার্ড সেল নাকি স্টোমাটা? তো উদ্ভিদের পাতায় যে ক্ষুদ্র ছিদ্র উপস্থিত থাকে সেগুলিকে বলে স্টোমাটা। স্টোমাটা হলো উদ্ভিদের পাতায় উপস্থিত ক্ষুদ্র রন্ধ্র বা ছিদ্র, যা গ্যাস আদান প্রদান ও জলীয় বাষ্পের বর্জন নিয়ন্ত্রণ করে। এটি গার্ড সেল দ্বারা পরিবেষ্টিত থাকে। তো আজকের ক্লাস এখানেই, দেখা হচ্ছে পরবর্তী খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে। এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর এই ক্লাসগুলিকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।